ও ও ও ও ও ও ও থাকলে ইস রে, দেখো অবস্থা দেখো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাজে হচ্ছে সকাল 11:30, 11:26। আমার ডেস্টিনেশন হচ্ছে গৌরনদী উপজেলা। একটা বিয়ের প্রোগ্রাম আছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আলভি, ওর বিয়ের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। যদিও যাওয়ার প্ল্যান ছিল না, শরীরটা ভালো না আসলে। বন্ধু ফোন দিছে, এখন নাও করতে পারতেছি না। আল্লাহ নামে রওনা করবো। এখন 3 ঘন্টা 6 মিনিট লাগবে আমার ওখানে পৌঁছাইতে। দ্যাট মিন্স 119 কিলোমিটার। ঠিক 2:30 বাজবে, 2:33। দেখি বাইকের অবস্থা কি। বাইকের তেলও নিতে হবে। বাইকের ফুয়েলের অবস্থা ভালো না। 24,566 কিলোমিটার চালানো হয়েছে আমার মোটর সাইকেলটা। একটু স্ন্যাপ নিয়ে রাখি, তাহলে আমার আজকে কত কিলোমিটার চালানো হইলো সেটা আমি ট্র্যাক করতে পারবো ইনশাআল্লাহ। এই কদিন অনেক গরম পড়ছে, তীব্র তাপদাহ চলছে, মানে গরমের মধ্যে ট্রাভেল করাও একটু ডিফিকাল্ট। ম্যাপটা দেখতে অসুবিধা হচ্ছে। নারায়ণগঞ্জে থাকেন, দক্ষিণ অঞ্চলে যেতে চান, তাদের জন্য আসলে এই পাগলার এই রাস্তাটা ইজি ওয়ে। ঢাকা শহরের জ্যাম ঠেলে যাওয়ার থেকে এখান থেকে শর্টকাটে যাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি এই রাস্তাটা অনেক ট্রাক চলে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশেপাশে। এই বাম দিকে হচ্ছে বালুর, ইট, বালু, সিমেন্ট এগুলোর দোকান, ডান দিকে হচ্ছে রড সিমেন্টের দোকান, এবং পাশাপাশি এখানে অনেকগুলো স্টিল কোম্পানিও আছে যাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এখানে, যার কারণে এই জায়গার ট্রাক চলে এবং এই ট্রাকের জন্য অনেক জ্যাম লেগে থাকে। এবং এই এনভায়রনমেন্টটা খুবই পলিউটেড একটা এনভায়রনমেন্ট। এখানে যারা সাধারণ মানুষ বসবাস করে তারা খুব আসলে কষ্টেই থাকে বলা যায়। রিভার ব্যাংক ঘেঁষে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে যুগ যুগ ধরে। হচ্ছে পোস্তকলা ব্রিজে উঠে পেতে সংযুক্ত হব। মাওয়া হাইওয়ে দিয়ে একদম সোজা আমরা চলে যাব গৌরনদী। তার আগে আরও একজন বন্ধু অলরেডি রওনা করছে, ওর নাম হচ্ছে সোহাগ। ও বাসে করে সকালে রওনা করে গেছে। যেহেতু আমার যাওয়াটা আনসার্টেন, আলভি ফোন না দিলে অবশ্য আমি যেতাম না। যার বিয়ে তার নাম হচ্ছে আলভি, ও ফোন না দিলে অবশ্য আমার হয়তো যাওয়া হতো না, কারণ শরীরটা ভালো লাগতেছে না। প্লাস পরশুদিন থেকে অফিস স্টার্ট হবে, এই মুহূর্তে জার্নি করাটা ডিফিকাল্ট। বাইক নিয়ে যাওয়াটা আসলে প্ল্যান ছিল না, প্ল্যান ছিল বাসেই, যদি যেতাম বাসেই যেতাম। তো বাসের রিটার্ন টিকিট নাই একটা, যার কারণে বাধ্য হলাম আসলে মোটর সাইকেল নিয়ে বের হওয়ার জন্য। যেহেতু হবে, চেষ্টা করবো আজকের মধ্যে ব্যাক করার জন্য ইনশাআল্লাহ। ঈদের সময় খুব সাবধানে আসলে চালানো উচিত। এই রাস্তাগুলো কিন্তু সবসময় ব্যস্ত থাকে, ট্রাকের চাপ থাকে প্রচুর। এখন কোনো ট্রাক নাই, গভর্নমেন্ট ট্রাক চলাচল বন্ধ করে রাখছে ঈদের সময়টাতে। অটো, মোটরসাইকেল, প্রাইভেট কার অসতর্কভাবে চালাবে, এই সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো খুব সাবধানে চালাতে হবে। সাজেস্ট করব সবাইকে যেন সাবধানে চালায়। এই যে রাস্তার মাঝখানে বাইক বন্ধ করে। আমাকে এখন মোটরসাইকেলের তেল নিতে হবে। আমার 2টো দাগ আছে, আশা করি আমি ভাঙা পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। ভাঙায় পৌঁছালে ট্যাঙ্কিটা ফিল আপ করতে পারবো। তার আগে যেটা করতে হবে, আমাকে এখন টাকা তুলতে হবে। টাকা তোলা ছাড়া কোনো গতি নাই আমার। হ্যাঁ, আমি তো ভুল করে ফেললাম। পাগলা থেকে আমার টাকা তোলা দরকার ছিল। এখানে একটা এটিএম বুথ থাকার কথা, ট্রাস্টের। লেটস সি এটিএম বুথটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে একটু টাকা তুলে নিই। ইয়েস, টিবিএল। অন্য কোনো ব্যাংক সম্ভবত নেই ভিসা কার্ড অ্যাকসেপ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওয়া হাইওয়েতে চলে আসলাম। এখন আবদুল্লাহপুর থেকে 3 কিলোমিটার দূরে আছি।
মোটামুটি গাড়ির চাপ একটু কম, তবে এখানে একটু সাবধানে চালাতে হবে। সর্বোচ্চ গতিসীমা যেহেতু 80 লিখে রাখছে, বাইক উঠে যাচ্ছে 80-র উপরে। বেসিক্যালি এই ইন বিটুইন রোডের মধ্যে স্পিড গান নিয়ে পুলিশ থাকে, সতর্ক থাকতে হবে, নাহলে অযথাই মামলা খেয়ে যাব। দিনের বেলা এক্সপ্রেসওয়েটাকে খুব সুন্দর লাগে, রাতের সৌন্দর্য একরকম, দিনের সৌন্দর্য আর একরকম। পিছনে আমার একটা হ্যারিয়ার আছে, আমি লেনটা সাইড করে দিই তাকে, সে চলে যাক। না সরি, এ তো হ্যারিয়ারের ছোট ভাই ব্রেজেল, খুব শেক করে। ও ও ও ও ও ও ও টাটা 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 টাটা। কোনো হকার ও চেকার তাড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। টোল প্লাজা চত্বরে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। আপনার যাত্রা শুভ হোক। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোবারক। ঈদ মোবারক। আপনার ভাঙতিগুলো ভাই আমাকে দিয়ে দেন, আছে 500 দেন। টোল প্লাজা চত্বরে কোনো গাড়ি পার্কিং শুভ হোক। অতিরিক্ত গতি ও অপ্রয়োজনীয় থ্যাংক ইউ। গুনলাম না ভাইয়া, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতিসীমা এখন 80 দেওয়া আছে, কনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে, যেটা আমার কন্ট্রোলে থাকবে। এই যে হাইওয়ের মধ্যে বাসের দেখেন অবস্থাটা দেখেন, এক্সপ্রেসওয়েতে বাস দাঁড়ায় এবং যাত্রী তুলে, এই জঘন্যতম কাজ, নট রাইট। গতিশীল গাড়ি পেছন থেকে হঠাৎ করে এসে যদি ধাক্কা মারে তাহলে প্রাণহানির সম্মুখীন হবে। আমি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি, 700 মিটার সামনে হচ্ছে টোল প্লাজা। মোটর সাইকেল নিয়ে বেশ কয়েকবারই গিয়েছি, কিন্তু আসলে ফুটেজ নেওয়া হয় নাই, তখন আমার আসলে অ্যাকশন ক্যামেরা ছিল না। এখন আল্লাহর রহমতে এখন ফুটেজ নিব। ও সরি, আমার তো মনে হয় ভুল হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, রুলস ইজ রুলস, আই হ্যাভ টু ফলো দ্যাট। ওকি ডোকি। আমি যে কনসিস্টেন্সিতে ছিলাম সেইভাবে গেলে আসলে একটু আর্লি পৌঁছাইতাম। ওকে, সো অ্যাকশন ক্যাম নিয়ে আমার এই প্রথম হচ্ছে মোটর সাইকেলে পদ্মা সেতু পাড়ি দেওয়া হবে। এর আগে বাইকে, আমার এই বাইকটা নিয়ে বেশ কয়েকবার গিয়েছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইথ মাই অজমো অ্যাকশন 4। আমরা এখন টোল দিব। সুন্দর লেন করে দিছে। ওই গাড়িটাকে তো আমি রেখে আসছিলাম না, বিএমএফ। আজান দিয়ে দিচ্ছে আজকে জুম্মার সময়। বাইরে ভাই, ওই ভদ্রলোক থেকে ফ্যামিলি নিয়ে এত জোরে টান দিচ্ছে না, ওই তো আছে পদ্মা সেতু। এখান থেকে কার্ভটা বোঝা যাচ্ছে, পদ্মার কার্ভ। দুঃখিত, আমাকে লেনে উঠতেই হলো, কারণ এইখানে ব্যারিয়ার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এখানে ফসল চাষ করলে অনেক সুন্দর ফসল হবে, কারণ মাটিগুলা পলি মাটি, তো অনেক উর্বর মাটি। পেট্রোল পুলিশ সামনে দাঁড়ানো। আমার আর 1 ঘন্টা 41 মিনিট লাগবে পৌঁছাতে। যেখানে অ্যাক্সিডেন্টের দাগ, গাড়িগুলা কত জোরে আসছে। পদ্মা পার হয়ে চলে আসলাম এপারে, কাছাকাছি। ও পজেরো
কিলোমিটার চলে আসছি পদ্মা সেতু 8.2। পোস্তগোলা থেকে পদ্মা সেতুর এই প্রান্ত পর্যন্ত 38.4 কিলোমিটার, 40 কিলোমিটার হবে হয়তো বা। পোস্তগোলা সেতু থেকে পদ্মার এই প্রান্ত পর্যন্ত 40 কিলোমিটার। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:21 এবং আমার ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 18 মিনিট। মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা, কত ভালো লাগতেছে ভিউটা, দেখছেন? ভেরি নাইস। এই স্লপটাকে মনে হচ্ছে পাহাড়ের কোনো স্লপ থেকে নামতেছি। পাহাড়ে অনেকদিন যাওয়া হয় না। আই মিস দ্য মাউন্টেন। পায়ে হচ্ছে সার্ভিস এরিয়া, আর ডানে হচ্ছে লোক। কি অবস্থা! Who is calling me? বন্ধু, পদ্মা সেতু মাত্র পার হইলাম। ও, এত দেরি কেন? আমার এখনো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আর কি। এখন পর্যন্ত ব্রেক দিই নাই পোস্তগোলা থেকে রওনা করার পরে। ঠিক আছে, ওকে ওকে, বাই। বিএমএফটাকে ফলো করতে হবে। ও ভালোই টানতেছে। আমার স্পিড 93, আমার পাশ দিয়ে বিএম গাড়িটা যাচ্ছে, এর স্পিড দানবের মতো আসে রে ভাই। দানব। কত ভাইয়া? স্লিপ দিবেন না? দেখতে আইসা আমার একটু ঝামেলা হয়ে গেল, যেটা বুঝলাম ম্যাপে। এটা শর্টকাট বাদ দিয়ে আমি ঘুরে যাচ্ছি আর কি। শিবচর দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা একটু এক্সপ্লোর করতে হবে। বিবাহ বিবাহ, ফুলের পাপড়ি এসে আমার গায়ের সাথে লেগে গেল। আমার বুকের ডান পাশে কিঞ্চিত ব্যথা অনুভূত হচ্ছে। এ কেমন কথা ভাই? এই জায়গাটা একটু দেখতে হবে। এই জায়গাটা কত সুন্দর। সরি, তো সোজা চলে যেতাম এখনই। উপজেলা পরিষদ। সামনে কোনো ফুয়েল স্টেশন থাকলে। ইস রে, দেখো অবস্থা, দেখো। ভাই এভাবে তো মোটরসাইকেল চালাইলে সবার জন্য রিস্ক। কি অবস্থা! অসচেতনতা মানুষের কবে ঠিক হবে? দুইটা বাইক একসাথে লেগে গেল, কেউ কাউরই দেখে না। এই যে আর একজন ভদ্রলোক। এই অটো, 3 হুইলার এগুলার যতদিন না পর্যন্ত মহাসড়ক থেকে সরানো যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সড়ক সিকিউর না।
এখানে ফুয়েল ছিল, বাট এটা হচ্ছে এলপিজি স্টেশন। হ্যাঁ, আমার লাগবে ওকটেন। This is very bad রাইডিং বিহেভিয়ার। ও হাইওয়েতে চালাচ্ছে তো অন্যের অসুবিধা করে। দেখো অবস্থা, এরা ভয়ের কোনো কারবার নাই এতে। এরা জানে যে বাচ্চাদেরকে ওভারটেক করে চলে যাবে। I could go, but এখন 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। কি পরিমাণ তাফালিং করতেছে পিছনের সাকুরা, আগে মানে তাফালিং কইরা দিন দুনিয়া কাঁপাই বলতেছে। মকসুদপুর মাদারীপুর। ফুয়েল পাম্প কোথায়? ফুয়েল পাম্প তো পাচ্ছি না। সুদপুরে একটা ব্রেক দিলাম। তো গরু নদী যেতে আমার আরও ঘন্টাখানেক সময় লাগবে। আশা করি পৌঁছায় যাব 2টা-2:30টার মধ্যে। মিনিটে আমি একটু বাইকে ফুয়েলও নিলাম। এখানে ফুয়েলের প্রাইস হচ্ছে 126 টাকা 50 পয়সা। ফুয়েলের কোয়ালিটিটা কেমন হবে জন্য বেশি নিয়ে নেই, 500 টাকার তেল নিছি। দেখি সামনে কোনো ভালো পাম্প পেলে ফুল ট্যাঙ্ক করে নিব ইনশাআল্লাহ। এখন রওনা করি আল্লাহর নাম নিয়ে। আল্লাহির রহমানির রহিম। 20 মিনিটের একটা ব্রেক দিয়ে 40 কিলোমিটার, 1 ঘন্টার মতো সময় লাগবে। 2:20 ইনশাআল্লাহ পৌঁছাবো। ম্যাপে সেটাই দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মাজরাহা আমুর সুবহানাল্লাহ গফুরুর রহিম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পোস্তগোলা থেকে ডাইরেক্ট 83 কিলোমিটার চালিয়েছি। 83 কিলোমিটার চালাইয়া টানা ব্রেক দিলাম এখানে। তবে বাইক থেকে নামার পর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমার হাতটা, ডান হাতটা, বা হাতটা একটু কম, ডান হাতটা বেশি ঝনঝন করতেছিল। মানে যাই টাচ করতেছিলাম ভাইব্রেট করতেছিল। এই রাস্তাটা চওড়া হলে মাশাআল্লাহ খুব সুন্দর হবে। আমি এক বোতল পানি খেলাম, মানে হাফ লিটার। তারপরে একটা আখের রস খেলাম, 20 টাকা গ্লাস। ভালোই হাইজেন মেনটেন করে করতেছে একটা বাচ্চা। ম্যানুয়াল কোনো মেশিন না, বা শ্যালো মেশিন বসানো থাকতো, এখানে সেই সিস্টেম নাই। টাইম এখানে ডাইরেক্ট সুগার ক্যানের জন্য আলাদাভাবে একটা মেশিন প্রিপেয়ার করা আছে। 20 টাকা করে গ্লাস বিক্রি করতেছে একটা পিচ্ছি। ভালোই ফ্রেশ এবং অরিজিনাল রসটা পেয়েছি আর কি। বাসের পিছনে থাকলে সমস্যা হচ্ছে ওভারটেক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই 3 হুইলারগুলার কত সাহস, মানে হাইওয়েতে এত
বড় বড় গাড়ি চলাফেরা করে, একটা গুতা যদি লাগে এগুলোর সাথে কি অবস্থাটা হবে। এবং এগুলোর জন্য এত বড় গাড়ি হাই স্পিড থেকে স্লো স্পিডে চলে আসতে হয় এদের জন্য ব্রেক করে। কি একটা অবস্থা, কে থামাবে এদেরকে? দেখো চালানোর স্টাইলটা দেখছো? সামনে একটা জ্যাম দেখা যাচ্ছে, লাল হয়ে আছে। বরিশাল গেটে দাঁড়াতে পারতাম, কিন্তু বরিশাল গেটে দাঁড়ালে আমি ফুয়েল নিতে পারতাম না। রেস্টুরেন্টটা খুব সুন্দর করছে, হাতের ডান পাশে পেছনে ফেলে আসছি। গ্রিন লাইনের বাসগুলো সেখানে স্টপেজ দেয়, পাশাপাশি অন্যান্য বাসও আসে। এখানে সম্ভবত রাস্তার কাজ চলতেছে, তার কারণে ম্যাপে একটা জ্যাম দেখাচ্ছে। টেকেরহাট সেতুতে চলে আসছি। টেকেরহাট শিবচর দিয়ে আসলে আল্লাহর রহমতে এতক্ষণে পৌঁছা যেতাম। করল্লা ট্যুরিং গাড়িটা তো খুব সুন্দর। এত সুন্দর পরিবেশ, দুই পাশে গাছ, মাঝখানে হাইওয়ে, এরকম একটা পরিবেশ ছিল মামা রোডে। এখন যে এক্সপ্রেসওয়েটা করছে, পূর্বের হাইওয়ের যে ভাইব, এই ভাইবটা এই রাস্তাটা দেখে বোঝা যায়। এই গাছগুলো থাকবে না, শতবর্ষী গাছ, অনেক পুরনো গাছ এগুলো, দুই পাশ দিয়ে ছায়া দিচ্ছে রাস্তার মাঝখানে। কিন্তু যখন এখানে রাস্তার এক্সটেনশন করবে তখন এই গাছগুলো থাকবে না। এটা একটা দুঃখজনক বিষয়। আমার পিছনে একটা বাস আসতেছে, ধে ধে ধে, তাকে দিতে হবে সাইড। আচ্ছা দেব বাবা, একটু অপেক্ষা করো, তুমি জায়গা পাবে। হর্ন বাজায় পুরো বিনাশ করে ফেলাই যাচ্ছে, কাইন্ড অফ সাকুরা। এক ভদ্রলোক আমাকে সম্ভবত গালি দিছে। দেখো চাচার অবস্থা, দুঃসাহসিক চাচা।
এই বাচ্চারে নিয়ে সামনে বসে মানুষ কত রিস্ক নিয়ে যাচ্ছে, আল্লাহ। বাচ্চাটার চোখে যদি কোনো পোকামাকড় পড়ে, কোনো হেলমেট নাই। জুম্মার দিন নামাজটা পড়তে হবে, পৌঁছায় ইনশাআল্লাহ 1:40 বাজে, জোহর পরে ফেলতে হবে। বরিশাল 69 কিলোমিটার, কাছাকাছি চলে যাচ্ছি। একটু বাড়ি থেকে ঘুরে আসলাম। কানে হেডফোন লাগিয়ে 3 জন হেলমেট ছাড়া বোঝাই সব কিছু নিয়ে তারপর তারা যাচ্ছে। সামনে একটা ভ্যান, এই ভ্যানটার কারণে সম্ভবত গাড়িগুলো স্লো হয়ে গেল নাকি না। এই যে যখন রাস্তার মধ্যে 3 হুইলার থাকবে, রাস্তা তখনই ডেঞ্জারাস। আমি অলরেডি চলে আসছি কাছাকাছি। আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে আর 6 মিনিট সময় লাগবে। আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে ওখানে। আমি গৌরনদী বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। সোহাগ ইজ ওয়েটিং ফর মি আফটার হিজ জুম্মা প্রেয়ার। ওখানে চালাইলাম 83 আর এখন পর্যন্ত 40, 123 কিলোমিটার চালাইছি। খুব হ্যাপি ড্রাইভার। গাড়িটাকে একটু সাইড দিলাম, আদারওয়াইজ ও আনকমফোর্টেবল হয়ে যেত ওভারটেক করার জন্য। গৌরনদী চক্ষু হাসপাতাল, আমরা গৌরনদী চলে এসেছি। ইয়ো বুরঘাটা সেতু। সোহাগকে এখন একটা ফোন দেই, কোথায় আছে ও। ভেরি আনপ্রেডিক্টেবল ভেহিকেল। সোহাগ, আমি গৌরনদী বাস স্ট্যান্ডে, তুই কই? ভাই কলেজের গেটটা কোন দিকে? দাঁড়া দাঁড়া, অপেক্ষা করো ছোট্ট বন্ধু। কই? সাকুরার কাউন্টারের সামনে কলেজ। আচ্ছা কলেজ পাইছি তোমাকে আমি। হ্যাঁ ছোট্ট বন্ধু, তুমি পাঞ্জাবি পরে আছো। কি অবস্থা? হ্যাঁ তুমি কিন্তু রেকর্ডিং হচ্ছে। কি অবস্থা? বাবু সাইজে আসছো পুরা? পুরা বাবু সাইজে আসছো? গরম এভাবে না এসে উপায় কি? তাই এখন কোথায় ইয়ে করে আমরা দাঁড়াবো এখানে না এখানে? ওট ওট পিছে ওট। 3টি অফিস দিয়ে আছে বাদিকে, মানে এদিক দিয়ে বাম দিকে? হ্যাঁ মানে 3টি অফিসে ওই রাস্তাতে পাকার মাথায় আর কি। আচ্ছা ওট, ব্যাগলো কান্দে, সমস্যা নেই, পাঞ্জাবির ভাজ নষ্ট হইব না। তুমি এত দূরে আসছো, দেরি করলাম সকালবেলা। এর কাছেই তো আমি জিজ্ঞাসিলাম। এ কাকু ধরে লইছি। 3টি অফিস থেকে এদিক দেন। এই যে ও আচ্ছা তাহলে ওটা দিয়ে দাও। ধন্যবাদ কাকা। এটা কি পাখার মাথা কয় জায়গাটার নাম? না না পাকার মাথা না। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
আলভির বাসা না? তো তুমি তো ছবি চেনো। আসলে রিক্সাটা ধরে গেলাম না, এখানে বিয়ের অনুষ্ঠান দিচ্ছে ভাইয়া কোথায়? সোজা, থ্যাংক ইউ। যে রিক্সাটা ঠিকানা দিলে না, হ্যাঁ, ওই পাশেটা শুধু ভিতরে গেলে পূর্ব ডুমুরিয়া। ও আচ্ছা, পূর্ব ডুমুরিয়া, পূর্ব ডুমুরিয়া, ডুমুরিয়া ডুমুরিয়া, ডুমুরিয়া। এদিক দিয়ে ওই যে মন্দির ক্রস করে আসলি না, হ্যাঁ, ওই পাশটা ওখানে হচ্ছে পিঙ্গুলা কাছে। পিঙ্গুলা কাঠি। শক্ত করে বসে, এখানে বালি আছে, চাকা পড়ে যাইতে পারে। খেতে রাইলের মাঝখান দিয়ে দোস্ত একটা ডাইরেক্ট আর ইয়াতে উড়ান উড়াই দিম। উড়ান না তো কি করে রে? এটা কি আলভির বাসা ভাইয়া? ওরই তো আজকে বিয়ে, তাই না? ভাই চাপা ও কই? অন্য খালা তো জামাইকে খুঁজে পাচ্ছেন না ভাইয়া? সোহাগ, জামাইরে ফোন দে, ফোন দে, ফোন দে। What's your name? Mr. Fayaz. Mr. Fayaz. তুমি না ফেসবুকে তো দেখেছো, বাট এমনি চিনতে পারতেছ না। না চিনতে পারতেছি কম মনু, তুমি এত এত সুন্দর একটা বিল্ডিং করছো তুমি, সামনে আবার দিনের বেলা মরিচবাতি লাগাইয়ে রাখছো। মোরা কি চিনি এমে? হ্যাঁ, নিচে নিচে, কলের সামনে, কলের সামনে ভাই। তুমি আমার ফ্রেন্ড? ইয়েস। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আসিফ। কারাকান্দি সেন। আমার নাম হচ্ছে আসিফ। না, জামাই আসতেছে, জামাইকে তলব করা হয়েছে। জামাইকে তলব করেছে, সে আসতেছে। জামাই আমাকে বলছে উপরে যাওয়ার জন্য, কিন্তু আমি বলছি জামাই তুমি নিচে আসো। তোমার অভিমত ব্যক্ত করো, তোমার কি অবস্থা? তুমি আসলে একটা এলাকায়, এখনো তোমারই তো জামাই জামাই লাগতেছে। কি মত দেখতে করবো ভাই, তোমরা বিয়ে দিয়ে মানুষ, বড় লোক মানুষ, আমাকে খোঁজ খবর নেওয়ার সময় কি তোমাদের আছে? এই যে তুমি দিয়ে অফিস করো, মাঝে মাঝে একটু ইয়া দিতে পারো। হতাশ হয়ে যায় তোমাদের কথাবার্তা শুনলে, বুঝছো? দিতে পারো, যে বন্ধু করে আছে তাও তো ফোন দিতে পারো না। কই জামাইটা আসতেছে না কেন এখনো? নিচে আসবো নিচে, হ্যাঁ, আচ্ছা এটা আমরা উঠে যাই, এটাই তো বেটার। না আমরা চিনি না কি বাসা, ও আমাদেরকে দেখা নেবে না। বাসা তো সবই, দেখেন কি আছে, বিয়ের আয়োজনে সব নিজে করো। বিয়ের সময় কারণ বুঝতে হয় না যে কোনটা বাসা, সব নিজের মনে করে মুখ করা যায়। আর গ্রামের বিয়েতে একটা ভাই বিয়ে করবো তো একটু সিঙ্গেল ছবি তুলে দেন। বেটা ছবি তুলবি, একটু পোজ দেওয়া ছবি তোল। গুড, ওই ক্যামেরার দিকে থাকা, আমার দিকে না। এই যে এদিকে, এদিকে লুক দিতে বলছে। হ্যাঁ,
দেখছেন এই অবস্থা। ভাবি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আসিফ। আমার ফ্রেন্ড, আমার অস্ট্রেল ফ্রেন্ড, ও অস্ট্রেল ফ্রেন্ড। হ্যাঁ 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 হ্যাঁ। ভাবির নাম কি প্রাপ্তি? খুব সুন্দর নাম, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দোস্ত কষ্ট করে আসছে, তো কষ্ট তো টেক কেয়ার করতে পারলাম না দোস্ত। তো ভাই তোমাদের টেক কেয়ার করতে পারলাম না, অনেক কষ্ট করে আসছে তো অনেক দূর থেকে। অসংখ্য ধন্যবাদ দোস্ত। ভাবি আপনি কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? খাও আপনাদের দিন আসবে। আমরা ডাইনে যাবো। ও কাকা ভয় পেয়ে গেছিলাম, কাকা কাকু ভয় পাইয়ে গেছিলাম। গরু আতালে ঢুকতে আছে বুঝছো। বাজারে কোন জায়গায় চা ভালো পাওয়া যাবে এখন? আরে সদরবাড়িতে বিদায় লইতে পারলাম না। ভাই কই আপনি পাঁচ কাউন্টারে টিকিট কই? তুই ফোন দে আমার মোবাইল ব্যাগের মধ্যে। মুখ কাট ছুটে 6টা বাজতে 4 মিনিট বাকি। গরু নদী থেকে রওনা করলাম। প্রচণ্ড ভিড়। আমার বন্ধু সোহাগ ছিল, কিন্তু একটু বাইকে আনকমফোর্টেবল ফিল করতেছে জন্য আমার সঙ্গে উঠে নেয়। একটা বাসে সামহাও এখানে যার বিয়েতে আসছি আলবি, ওর খালাতো ভাইয়ের রেফারেন্সে গাড়িতে উঠতে পারছে একটাতে। এখন আল্লাহর নাম নিয়ে রওনা করতেছি। রাস্তার পরিস্থিতি কি সামনে, সবাই এখন ঢাকামুখী গাড়ির চাপ বেশি। আমার সর্বোচ্চ সম্ভবত যদি কি হয় পৌঁছাতে ইনশাআল্লাহ 3 ঘন্টার মতো সময় লাগবে, ইনক্লুডিং ব্রেক। বাজারটা ক্রস করে তারপরে বাসটাকে ওভারটেক করি, নাহলে ঝামেলা করবো। সন্ধ্যা নেমে এসেছে। সামনের সুজুকি যে চালাচ্ছে যে ভাইটা মাঝখানে আর কি, ওনার পিছনের ব্যাগটা কাত হয়ে গেছে। ওনাকে আসলে একটু বলা দরকার। উনি এতক্ষণ আমার পিছনেই ছিলেন, তো ব্যাগটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তো খেয়াল করতেছেন না। যান, ঢুকান ভিতরে ঢুকান। আপনার পিছনের ব্যাগটা একটু কাত হয়ে গেছে সম্ভবত। মাঝখানে ফুয়েল নেওয়ার জন্য দাঁড়াইলাম, জাস্ট 5 মিনিট। 5 মিনিটে বাসগুলো সব ওভারটেক করে আসছিলাম, এখন সব আবার ওভারটেক করা লাগতেছে। স্বাধীনকে ফেলায় আসছিলাম অনেক পিছনে, স্বাধীন এখন আবার ওরা আবার ওভারটেক করা লাগলো। এবার রিস্ক নিয়ে আসে ডানা চাপাইছে।
চলে আসলাম, সামনে যাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে, কারণ কোনো ট্রান্সপোর্টেশন নাই। এখন আমি এক্সপ্রেসওয়েতে উঠব ইনশাআল্লাহ। এখন বাজে হচ্ছে 7:24। ঢাকা হচ্ছে বাদিকে। কর্নারিং করার একটা মজাই আছে। জটিল একটা কর্নার দিচ্ছে এই জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর। চালক ভাইদের শান্তি টাকা সাথে রাখার শুভেচ্ছান্তে কোরিয়া এক্সপ্রেসওয়ে আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সকল যাত্রীদের সেতুর উপর দাঁড়ানো বা চালক ভাইদের শান্তি টাকা সাথে রাখার জন্য অনুরোধ করছি। মোটরসাইকেল চালক ভাইদের তেলের পরিমাণ এবং দ্রুত বেশি যাত্রী বহন না করার জন্য অনুরোধ করছি, ঈদ মোবারক। প্রচুর অনুরোধ করছি। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আমি 9 নম্বর বুথ থেকে যাচ্ছি, লাস্ট বুথ, ডেডিকেটেড লেন ফর বাইক। ঈদ মোবারক। পদ্মা সেতু রাত্রের ভিউ আলহামদুলিল্লাহ। এখানে একটু জটলা দেখা যাচ্ছে। জটলাটা কিসের জন্য? কোনো ডিভাইডার দিছে কিনা? গাড়ি সম্ভবত বিকল হয়ে গেছে। মাইক্রোবাস বিকল হয়ে গিয়েছে। আমি বাইকের লেনে চলে যাই। এখান থেকে সেতুটাকে কত সুন্দর লাগতেছে দেখছেন, এই ভিউ পয়েন্ট থেকে। ওয়াও, আলহামদুলিল্লাহ। ভদ্রলোকেরা ব্রিজের উপরে কোকের বোতল, স্পিডের বোতল, পানির বোতল, কাগজপত্র, টিস্যু পেপার ডাস্টবিন মনে করে ছুঁড়ে ফেলে, যাহা চাকার তলে পড়িয়া বড় দুর্ঘটনার সম্মুখীন হইতে হয় চালক ভাইদেরকে, বাইকার ভাইদেরকে। এটা বাইকারদের জন্য অনেক রিস্কি একটা জিনিস। 8টা বাজে, আশা করি বাসায় 9টার মধ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। একটা জিনিস খুব ভালো লাগতেছে দেখে যে বাইকাররা মানে আইন মেনে চলতেছে। যেমন লেফট সাইডটা হচ্ছে
বাইকের জন্য ডেডিকেটেড। এখন বাইকার ভাইয়েরা সবাই মাশাআল্লাহ রুলস মেনে চলতেছে। এটা খুব ভালো একটা বিষয় যে আমরা সবাই সচেতন হয়েছি। আসলে আমাদেরই কিছু কার্যক্রমের কারণে পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ ছিল। এটা একান্তই এটা কোনোভাবেই কাম্য না। সুন্দরভাবে নিয়ম মেনে যদি মোটরসাইকেল চালাই তাহলে সবার জন্য উপকার, প্লাস নিজের জীবন এবং অন্যের জীবনের জন্য হুমকি হব না। ভাঙ্গা প্রান্তের টোল এখানে সম্ভবত 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। R15 D3 কত? থ্যাংক ইউ। একটা জুসের দোকান আছে, জুসের দোকানটা অনেক আগে এসে এখানে জুস খাইতাম। আমাদের ম্যাডম্যাক্সের টিম মেম্বাররা, ওয়াসিফ, আমি, সজীব, তালহা, শাওন। এই জুসের দোকানটা হচ্ছে একটা ফ্যামিলি বিজনেস। বাবা, কয়েক ছেলে, বাবা মূলত শুরু করছে, তারপরে ছেলেরা
এটা টেক ওভার করতাম যাই না। ও আস্তে 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 তো ভাবলাম যাচ্ছি এখান থেকে একটু জুসটা খেয়েই যাই। এই যে চলে আসছি পাক জুস, আমিন সুপার মার্কেট, পোস্তগোলা চৌরাস্তা। অনেক ধুলাবালি এই রাস্তাটার মধ্যে, আগের থেকে অনেক কমছে। আর এই সোজা যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাগলার রাস্তা। দিস ইজ মাই ডেস্টিনেশন। পাক জুস খাবো এখন, দেখি মালটার জুস আছে কিনা। এই জুসের দোকানটা অনেক বছর পরে আসলাম, প্রায় 5-6 বছর পরে। এখনও একই রকম আছে আলহামদুলিল্লাহ। ব্যবসা আল্লাহ তাআলা বরকত দিক। অনেক পুরনো জায়গায় আসলাম। এইটা হচ্ছে পোস্তগোলার নিচেই, ব্রিজের নিচেই। এখানে লোকেশনটা খুব ইজি, পাক জুস কাউকে বললে দেখায় দিবে। তারপরে লোকেশনটা হচ্ছে আলামিন সুপার মার্কেট। আমরা আগে বাইক নিয়ে আসতাম এই জায়গায়। হ্যাঁ ওয়াসিফ, অনেক বছর আগের কথা। আপনারা জানি কয় ভাই? 4 ভাই। হ্যাঁ যাক, মনে আছে তাহলে। আচ্ছা মালটা খাই, মালটা মিক্স খেতে পারেন, মিক্সটা ভালো হবে। দেখি আগে মালটাটা খেয়ে দেখি, মালটা ট্রাই করে দেখি। মালটার জুস রেডি। এখন এটা ট্রাই করে দেখি। মিক্স ফ্রুট কি রেডি আছে? মিক্স দিয়ে না আমাদের। স্মৃতিময় একটা জায়গা, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। এটা মনে ছোট ছেলে, এরা 4 ভাই 1 বোন। এর বাবার মূলত ব্যবসা। উনি আমাকে চিনতে পারছে, আমাদের টিমকে চিনতে পারছে, বিশেষ করে ওয়াসিফ রেখে। মোটা মতো একজন আমাদের টিমের সবাই কেমন আছে সালাম জানাইছে। যাক, সবাই সবার ব্যস্ততার কারণে আসলে এখন একত্রিত হওয়া হয় না। ওয়াসিফের সাথে কিছুদিন আগে দেখা হয়েছিল, তাও তো ব্যস্ত থাকে। আর আমরা আসলে কর্পোরেট লাইফে ঢোকার পরে আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, তো ওইরকম আসলে আড্ডা দেওয়া হয় না। আগে যেমন আমি যখন 2017-তে নারায়ণগঞ্জে শিফট হয়েছি, মানে অফিস থেকে বাসায় যেতাম, বাসায় গিয়ে বাইক নিয়ে 300 ফিটের দিকে আড্ডা দিতে যেতাম। তখন 300 ফিটে তো ক্রাউডেড ছিল না। নীলা মার্কেট যে এখন আমরা দেখি, এই নীলা মার্কেটটা আসলে এত ক্রাউডেড তখন ছিল শুধুমাত্র একটা দোকান, ইমরানের দোকান। ওখানে ওর ফ্যামিলি বিজনেস ছিল, ওখানে গরুর দুধের চা পাওয়া যেত, প্লাস মালাই পাওয়া যেত, ভেরি টেস্টি। আর পাশে একটা কবরস্থান এখনও আছে মসজিদের সাথে, ওই জায়গায় আমরা আড্ডা দিতাম। তো আসলে তখন বয়স একটু কম, আবার এনার্জি বেশি ছিল, তখন খুব আনন্দ হইতো। নারায়ণগঞ্জ থেকে 300 ফিট, এটা ভাবা যায়? এখন কল্পনা করলেও আমার ভয় লাগে। মানে এত এত ক্রেজি ছিলাম। একত্রিত হওয়া, বেশি একত্রিত হইতাম আমরা হচ্ছে হাতিঝিলে। ওয়াসিফ, আমি, সজীব, শাওন, শিমুন ভাই, জহির ভাই, তালহা, আসিফ, ছোট ভাই আসিফ। খুব একটা গোল্ডেন টাইম আমাদের ছিল। আমরা বাইক নিয়ে এদিক সেদিক ঘুরতে চলে যেতাম। এই যে যেমন হাতিঝিল আড্ডা মারতেছি, মনে হইলো যে না একটু জুস খাবো। এই জুসের দোকানটা সম্ভবত আসিফ এক্সপ্লোর করছিল, আসিফের বাসা এদিকে আশেপাশেই, ও সম্ভবত এক্সপ্লোর করছিল। পরে আমরা এখানে আসছি সবাই। এরপর থেকে দেখা গেছে যে হাতিঝিলে আড্ডা দিচ্ছি, চলে আসলাম এখানে এসে আমরা জুস খাইতাম, তারপর যে যার মতো বাসা চলে যেতাম। এখানে সপ্তাহে 2-3 বার আসা হইতো। তো ওরা এটা মনে রাখছে। ও তো ছোট ছিল যখন, এখন যে দিচ্ছে সার্ভ করতেছে, ওর বড় ভাই ছিল, ওর বড় ভাই, তারপর ওর বাবা, তো আমাদেরকে মোটামুটি মুখস্থ করে ফেলছিল। তাই আজকে অনেকদিন পরে পরিচয় দেওয়ার পরে চিনতে পারছে, ওয়াসিফে চিনতে পারছে মোটামুতো যে ওয়াসিফ, ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিও দেন ইউ ক্যান রিকগনাইজ দ্যাট হাউ ফ্যাট ইউ আর। বাট একদম তুমি এখন অনেক চিকন হয়ে গেছো, দ্যাটস ট্রু। ভালো লাগছে আসলে। এতে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু যাই, একটু জুস খেয়ে যাই। ওর বিল আসছিল 370 টাকা। আমি 2টা জুস খাইছি, একটা হচ্ছে মালটা আর একটা হচ্ছে মিক্স ফ্রুট। তো মালটার জুসটা তো পারফেক্টভাবে বানাইছে, চিনি, তারপর হচ্ছে গিয়ে বরফ ব্যালেন্স। আমি বলছিলাম একটু ঠান্ডা কম দেওয়ার জন্য। 2টা জুসই খুব ব্যালেন্সড করে বানাইছে এবং দে আর এক্সপার্ট অন ইট। ও ডিসকাউন্ট দিচ্ছে আমাকে, 350 টাকা রাখছে আর কি। আসলে বললাম যে ব্যবসার অবস্থা কি, তো বললো যে ব্যবসার অবস্থা আসলে ভালো না। 5ই আগস্টের পরে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তখন মানুষজন ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতো, মানে ওর ভাষ্য অনুযায়ী। তো এখন তো মানুষ স্পেন্ড করে না ওইভাবে, এখানে ভিড় কমে গেছে।
আগের তুলনায়। ব্যবসার বরকত দিক, দোয়া করি ব্যবসার বরকত আরও হোক, আয় রোজগার বাড়ুক। এই দোকানটা অনেক দিন, অনেক বছর, ওদের দেশের বাড়ি কুমিল্লা, ওর বাবা এখন দেশের বাড়ি কুমিল্লাতে আছে। জিজ্ঞেস করলাম ওনার কথা, ওনাদের হায়াত দারাজ করুক আল্লাহ। ভালো লাগছে, পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। সবাই এত ব্যস্ততার মাঝখানে সময় বের করা খুবই ডিফিকাল্ট। লিফান কমিউনিটির সাথে ইনভলভ হইলাম আসিফের মাধ্যমে। তো আসিফ থেকে ওয়াসিফের সাথে ইন্ট্রোডাকশন, তারপরে জহির ভাইয়ের সাথে আড্ডা, তেজগাঁয়ে বসে আড্ডা দিতাম। ওয়াসিফের সাথে ঘনিষ্ঠতা বাড়লো। তারপরে ওয়াসিফের থ্রুতে শাওনের সাথে পরিচয়, শিমুন ভাইয়ের সাথে পরিচয়। প্রথমে পরিচয় ছিল শিমুন ভাইয়ের সাথে, ওয়াসিফের সাথে পরিচয় হওয়ার পরে শিমুন ভাইয়ের সাথে পরিচয়, ওদিকে আসিফ। আর তারপরে শিমুন ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে আবার শাওনের সাথে পরিচয়, সজীবের সাথে পরিচয়, তারপরে তালহার সাথে পরিচয় লাস্ট। আমরা লিফান একটা প্রোগ্রামে গেছিলাম, বাইক লঞ্চিং, কেপিআর লঞ্চিংয়ের দিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের ওই লিফানের প্রোগ্রামটা হয়েছিল। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। এরপরে তালহা চলে গেল দেশের বাইরে। তারপরে আসিফ তো জব করতেছে, সজীবও স্টুডেন্ট ছিল, জব করতেছে। ওয়াসিফ তো তখন বাইক বেরির সাথে ইনভলভড, অনেক রিভিউ চলতো। ও রিভিউ নিয়ে আমরা সমালোচনা করতাম হাতির ঝিলে, এই আর কি সেই দিনগুলোর কথা মনে পড়ে। যাক, আমি চলে আসছি আলহামদুলিল্লাহ বাসার কাছাকাছি। এখানে অটোগুলা এমনভাবে রাখে রাস্তার মাঝখানে দাঁড়ায়া যাত্রী নিতেছে। অটো সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, সেরকম হচ্ছে অটো সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য। এইখানে সারা বছরই পানি থাকে এবং ভাঙ্গাচুরা। এই রাস্তাটা আমি অ্যাভয়েড করি, কিন্তু কি আর করার, বাসা থেকে কাছে, ঢাকা পুরো ঘোরা লাগে না, এখান থেকে আসা যায়, কিছু করার নাই। বর্ষাকালে তো এখানে পানি থই করে, আর এখন তো বর্ষাকাল না, এখন হচ্ছে চৈত্র মাস, বর্ষা এখনো শুরু হয় নাই। তাতেও হচ্ছে এখানে পানি সারাক্ষণ জমে থাকে। ড্রেনেজের অবস্থা খুবই খারাপ এখানে, আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো। এই রাস্তাটা কানেক্ট করছে, আগে পুরাতন ঢাকা নারায়ণগঞ্জের রাস্তা এই পাগলার এই রাস্তাটাই ছিল। ওদিক থেকে পঞ্চবটি হয়ে চাষারা, আর এদিকে হলো পাগলা, বা এই পাগলা হয়ে এই পোস্তগোলা ব্রিজ। এটাই ছিল আগে নারায়ণগঞ্জের আগের রাস্তা, সাবেক। এরপরে তো ঢাকার ওদিক থেকে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা আমরা সাইনবোর্ড হয়ে যাই। এখন রাস্তাটা অনেক সুন্দর করছে আলহামদুলিল্লাহ, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। পিচ ঢালাই করে নাই, শক্তপোক্ত রাস্তা, কিন্তু ট্রাক চলে প্রচুর। এত ট্রাক চলে যে সবসময় এরিয়াটা ধুলাময় পরিবেশ থাকে। ধুলাময় পরিবেশ থেকে আশপাশে মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। আগে এটা রেল লাইন ছিল, এখনো আছে, আর উপর দিয়ে চলে যায় হচ্ছে যশোর বেনাপোলের ওই যে ব্রিজের উপর দিয়ে। ট্রেন লাইনটা খুব উন্নত করছে এখন, পদ্মা সেতু হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ। ইনফিনিটি এভিনিউর সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিউজটা বাড়াবেন। আসলে আমি সময়ের কারণে, ব্যস্ততার কারণে অনেক ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইরেগুলার হয়ে গেছি, তরুণের জন্য আমাকে এখন রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আমি চেষ্টা করব এবং কন্টেন্টটা ডেভেলপ করার চেষ্টা করবো আরও বেশি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ব্লগ।